হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 698 যে তাপের চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ 1 নম্বরের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেওয়া আছে এই সাজেশনটার তোমাদের উত্তরগুলো এই ভিডিওতে দেব। তো তোমরা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনেরই উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো একের দাগেরটা কি বলছে, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ইনভার। এরপর দুয়ের দাগেরটা, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে সম্পর্কটি লিখবে আলফা সমান বিটা বাই টু, আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই 3। ঠিক আছে, এটা সম্পর্ক। এরপর তিনের দাগেরটা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্কটি লেখো। তো সম্পর্কটা হবে আলফা এফ সমান 5/9 আলফা সি, আলফা এফ সমান 5/9 আলফা সি। এরপর অথবাটা, সিজিএস ও এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। একই অ্যান্সার, আলফা এফ সমান 5/9 আলফা সি, কারণ সিজিএস পদ্ধতিতে হবে কি না আলফা সি, আর এপিএস পদ্ধতিতে হচ্ছে আলফা এফ। ঠিক আছে, ফারেনহাইটটা হচ্ছে এপিএস আর সিজিএসটা হচ্ছে সেন্টিগ্রেড, আর যদি কেলভিন থাকতো সেটা হতো এসআই। ঠিক আছে, তো অ্যান্সারটা দুটোরই একই। এরপর চারের দাগেরটা, একই ধাতুর একই আকারের একটি ফাঁপা চোঙ ও একটি নিরেট চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ একই হবে না আলাদা হবে? তো প্রসারণ একই হবে বা প্রসারণ সমান হবে? প্রসারণ একই হবে। ঠিক আছে, একই হবে বা প্রসারণ সমান হবে। এরপর পাঁচের দাগেরটা, থার্মোস্টেট যন্ত্র কোথায় ব্যবহার করা হয়? তো থার্মোস্টেট যন্ত্র দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয় না, বৈদ্যুতিক চুল্লি। ঠিক আছে, লিখছি একটা, ধরো বৈদ্যুতিক চুল্লি, বৈদ্যুতিক ইস্ত্রি, ঘর গরম করার যন্ত্র প্রভৃতিতে থার্মোস্টেট ব্যবহার করা হয়। এরপর ছয় দাগেরটা, পিতল ও লোহার দ্বিধাতব পাতকে ঠান্ডা করলে বাঁকের ভিতরের দিকে কোন পাত থাকবে? তো অ্যান্সারটা হবে এটা পিতল। ওকে, তো চলো এরপর সাতের দাগেরটা, গামা আর, গামা এ এবং গামা জি এর মধ্যে সম্পর্কটি লেখো। তাই এটা হবে না কি না, আমরা জানি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ। তাহলে গামা রিলেটিভ মানে গামা আর ইজিক্যালস টু গামা এ প্লাস গামা জি, এটা হচ্ছে সম্পর্ক, গামা আর ইজিক্যাল টু গামা এ প্লাস গামা জি। ঠিক আছে, এর আটের দাগেরটা, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে যায়। তাহলে লিখবে যে জলকে আমরা যখন দেখো 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি তখন জলের কী হয়, তাপ প্রয়োগ করলেও আয়তন কমে যায়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকে উত্তপ্ত করলে, আর লেখার জায়গা নিয়ে আমি লিখছি না, হ্যাঁ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকে উত্তপ্ত করলে জলের আয়তন কমে যায়। ঠিক আছে, এরপর 9 দাগেরটা, একটি বিকার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল দ্বারা কানায় কানায় পূর্ণ, উষ্ণতা কমালে বা বাড়ালে কি হবে? তো উষ্ণতা কমালে বাড়ালে কি হবে না, জল উপচে পড়বে। ওকে, এরপর 10 দাগেরটা, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তো অ্যান্সারটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এরপর 11 দাগেরটা, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের এককগুলি কি কি? দেখো আপাত প্রসারণ গুণাঙ্কের এককও যা আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কেরও একক তাই হবে। যদি তোমরা সিজিএসএ লেখো, সিজিএসএ লিখলে কী হবে না, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআই লিখলে কেলভিন ইনভার্স, আর এপিএসএ লিখলে ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, তো আমি একটা লিখছি, ধরো সিজিএসএ যদি করো তাহলে কী লিখবো না, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, মানে আপাত প্রসারণেরও যা হবে আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কেরও এককগুলো একই। যদি সিজিএসএ করো ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই করলে কেলভিন ইনভার্স, আর এপিএসএ করলে ফারেনহাইট ইনভার্স। তো চলো এরপর 12 দাগেরটা, কোন ক্ষেত্রে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? তাহলে দেখো আমরা সমীকরণটা বলছি গামা আর সমান গামা এ প্লাস গামা জি, গামা জিটাকে যদি 0 করে দিই তাহলে গামা আর সমান গামা এ হবে, অর্থাৎ যে পাত্রের প্রসারণ বা পাত্রের উপাদানের যে প্রসারণ সেটা যদি 0 হয়
তাহলে 12 দাগের অ্যান্সারটা তোমরা কি লিখবে না, পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক শূন্য হলে, পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক শূন্য হলে, প্রসারণ গুণাঙ্ক শূন্য হলে, ওকে, পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক শূন্য হলে তখন এটা ঘটবে। এরপর 13 দাগেরটা, তাপের সুপরিবাহী একটি তরলের নাম লেখো। তো তাপের সুপরিবাহী একটি তরল হলো পারদ। এরপর 14 দাগেরটা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বা লিখতে পারো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে। এরপর অথবাটা কী দিয়েছে দেখো, অথবাটা বলছে স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? একই অ্যান্সার, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা পার ডিগ্রি সেন্টিগ্রেড, একই অ্যান্সার। তো চলো এরপর 15 দাগে, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? তো দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক মানে সেই আবার একই কোয়েশ্চেন, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আমাদের ওখানে এটা কী ছিল, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা এককটা জানতে চেয়েছে, তার মানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাহলে লিখবো আমরা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 16 দাগেরটা, স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মান কত? তো দেখো গ্যাসের চাপ গুণাঙ্ক হোক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক দুটো মানই কিন্তু একই, তাহলে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর 17 দাগেরটা, স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক ও স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। দেখো দুটো মানই যেহেতু সমান, তাহলে আমরা কি লিখব, এই আয়তন গুণাঙ্ককে আমরা কি দ্বারা লিখি, গামা দ্বারা। তাহলে যদি আয়তন গুণাঙ্কটা গামা ভি হয়, প্রথমে কি বলছে, স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক, তাহলে গামা ভি সমান লিখব গামা পি, দুটোই সমান হবে, ঠিক আছে। এরপর 18 দাগেরটা, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। তো তাপের সুপরিবাহী একটি অধাতু হলো, লিখতে পারো গ্রাফাইট, গ্রাফাইট। এরপর অনুরূপ প্রশ্ন দিয়েছে, উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। তো উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম কি লিখবে না, গ্রাফাইট লিখলেও লেখা চলবে, আর না হলে লিখবে যে 12C সমস্থানিক সমৃদ্ধ সংশ্লেষিত হীরক, ঠিক আছে, কার্বনের যে 12C আইসোটোপ তার সংশ্লেষিত হীরক। এরপর 19 দাগেরটা, কোনো পরিবাহীর বেধ ডি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ আর এইচ এবং তাপ পরিবাহিতা কে এর মধ্যে সম্পর্ক কী? দেখো এখানে ডি আর এ অপরিবর্তিত আছে, মানে এই দুটো কনস্ট্যান্ট। আমরা যে তাপীয় রোধের ফর্মুলা কি জানি, যে আর এইচ সমান ডি বাই কে এ। এখন যদি ডি আর এ ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি কি না, আর এইচ প্রপোর্শনাল টু 1/k, তাহলে অ্যান্সারটা হবে আর এইচ প্রপোর্শনাল টু 1/k, ঠিক আছে, এটা অ্যান্সার। এরপর 20 দাগেরটা, শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত? তো দেখো অ্যান্সারটা হবে শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান অসীম, অসীম। আচ্ছা অসীম কেন হবে, কারণ হচ্ছে শূন্য মাধ্যমে তাপ পরিবাহিতাঙ্কের মান কত না, শূন্য, তাহলে এর অনন্যকিত হচ্ছে রোধাঙ্ক, তাহলে বা রোধ আসছে, এই জন্য হবে। দেখো এই ফর্মুলায় কী আছে, তাপীয় রোধের 1D/K এ কে এর মানটা কত হয়, শূন্য মাধ্যমে কে এর মান হয়, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের মান হয় শূন্য। তো 1 কোনো একটা সংখ্যা বাই নিচে শূন্য দিয়ে ভাগ করলে সেটা হয় ইনফিনিটি হয়ে যায়, অসীম হয়ে যায়। তার মানে শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান বললে হবে অসীম, আর তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতার মান বললে হবে শূন্য, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তো চলো এরপর 21 দাগেরটা, পারদের তাপ পরিবাহিতাঙ্কের মান লেখো। তো পারদের তাপ পরিবাহিতাঙ্কের মান তোমরা লিখবে 8.4 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, 8.4 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এরপর 22 দাগেরটা, তাপ পরিবহনের কোন অবস্থায় উত্তপ্ত করলে কোনো ধাতব দণ্ডের উষ্ণতা বাড়ে না? তো এটা হচ্ছে স্থিরাবস্থায়, তো এরপর 23 দাগেরটা, তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলে না, তাপ রোধাঙ্ক, এরপর 24 দাগেরটা, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তো দেখো এখানে দিয়েছে শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্ক, এই বলছিলাম এখানে এটা যে কে এর মানটা কি হয় না, শূন্যস্থানে শূন্য হয়, তার মানে এটা হবে শূন্য।
এরপর 25-এর দাগেরটা শুধু শূন্য লিখলে হবে, ব্যাকেট এরকম লেখার দরকার নেই অবশ্য। 25-এর দাগেরটা কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? তো হবে অ্যান্সারটা পরিবহন। এরপর 26-এর দাগেরটা তাপীয় রোধের একক কী? তো তাপীয় রোধের একক হচ্ছে কেলভিন পার ওয়াট, কেলভিন পার ওয়াট বা কেলভিন ওয়াট ইনভার্স, ঠিক আছে। এরপর বলছে তাপ প্রবাহের একক কী? তা তাপ প্রবাহের একককে বলবো আমরা ওয়াট, শুধু ওয়াট। এরপর 28-এর দাগেরটা তাপীয় রোধের মাত্রিয় সংকেত লেখো। তো তাপীয় রোধের মাত্রিয় সংকেত হবে এম ইনভার্স এল ইনভার্স টি কিউব থিটা। এটা হলো তাপীয় রোধের মাত্রিয় সংকেত, এম ইনভার্স এল ইনভার্স টি কিউব থিটা। তো তোমাদের 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো তাপ চ্যাপ্টার থেকে সব বলা হলো। আর এর পরের ভিডিওতে তোমাদের 20, এখানে দেখো লেখা আছে যে বিয়ের দাগ শূন্যস্থান পূরণ করো, আর এখানে নিচে সত্য মিথ্যা, এই বাকি শর্ট কোশ্চেনগুলো কিন্তু পরের ভিডিওতে দেবো, ঠিক আছে। কারণ একটা ভিডিওর মধ্যে সব দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর তো যাই হোক, তোমাদের অ্যান্সারগুলো বললাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু অসুবিধা হলেও কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যেও ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করো। ওকে, ভালো থেকো, ধন্যবাদ।